বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম। এখন আমরা শিখব স্থূল সংকেত কি এবং আণবিক সংকেত কি। যদিও আণবিক সংকেত এর সাথে আমাদের পরিচয় হয় প্রায় ক্লাস 7 এবং 8-এ। আমরা জানি, যেমন ধরো H2SO4-এর সংকেত কি আমরা জানি, বা ফেরাস সালফেটের সংকেত কি আমরা জানি, বা মিথেনের সংকেত কি আমরা জানি, বা গ্লুকোজের সংকেত কি আমরা জানি। তো এই যে সংকেতগুলো, এগুলোকেই বলা হয় আণবিক সংকেত এবং এটাই হচ্ছে কোনো যৌগের প্রকৃত সংকেত। কিন্তু এখন আমাদের একটা নতুন টার্ম শিখতে হবে, সেটা হচ্ছে স্থূল সংকেত। স্থূল সংকেত বলতে কি বোঝায়? আমরা C6H12O6 অর্থাৎ গ্লুকোজের সংকেত নিয়ে যদি শুরু করি তাহলে বোঝাতে সুবিধা হবে জিনিসটা। ধরো C6H12O6, এখানে কার্বন 6টা আছে, হাইড্রোজেন আছে 12টা, অক্সিজেন আছে 6টা। এখন কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেন যদি আমি করি তাহলে কত হবে? 6:12:6। সেখান থেকে আমরা কি পাবো? 1:2:1। তাহলে এই যে অনুপাত, এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে মিনিমাম সংখ্যা, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যক কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ। অর্থাৎ কোনো একটি যৌগে উপস্থিত মৌলগুলির পরমাণুর সংখ্যাকে লঘিষ্ঠ আকারে আমি প্রকাশ করলাম। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি? কার্বন 1টি, হাইড্রোজেন আছে 2টি, অক্সিজেন 1টি। তাহলে এই যে সংকেতটা আমরা লিখলাম, এটা কিভাবে লিখলাম? এটা লিখলাম এই যৌগে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন যে মৌলগুলো রয়েছে তাদের ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত। তো এই যে সংকেত লিখলাম এটাকে আমরা বলছি স্থূল সংকেত। এখন স্থূল সংকেত কিন্তু প্রকৃত সংকেত নাও হতে পারে, অর্থাৎ স্থূল সংকেত যে সবসময় আণবিক সংকেত হবে তা নয়। স্থূল সংকেত কিছু কিছু ক্ষেত্রে আণবিক সংকেতের সমান হয়, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় স্থূল সংকেত আণবিক সংকেত নয়। যেমন আমরা এই যে উদাহরণটা নিয়েছি গ্লুকোজের ক্ষেত্রে, এখানে আমরা দেখছি যে স্থূল সংকেত হচ্ছে এর CH2O, কিন্তু আণবিক সংকেত হচ্ছে C6H12O6। সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই জিনিস নয়। তো এবার আমরা দেখব স্থূল সংকেত এবং আণবিক সংকেতের সম্পর্ক। তার আগে আমরা দেখে নেব যে স্থূল সংকেত এবং আণবিক সংকেতের সংজ্ঞাটা, কারণ অনেক ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী বলে যে সংজ্ঞাটা দিলে ভালো হয়, বা সংজ্ঞাটা পরীক্ষাতেও অনেক সময় লিখতে হতে পারে। তো সেই জন্য সংজ্ঞাটা আমরা দেখে নেব এবং তারপরেই আমরা দেখব যে স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে সম্পর্ক কী। তাহলে স্থূল সংকেত বলতে কি বোঝায়? কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির পরমাণুর সংখ্যার লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত, যেটা আমরা এখানে বের করলাম যে পূর্ণ সংখ্যা হচ্ছে এটা এবং তার লঘিষ্ঠ সংখ্যা নিলে আমরা 1:2:1 পাই। তাহলে কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলি বলতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পরমাণুগুলি সংখ্যার লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাতকেই আমরা বলছি স্থূল সংকেত। অন্যদিকে আণবিক সংকেত বলতে সেই সংকেতকেই বোঝায় যার সাহায্যে কোনো যৌগের অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা জানা যায়, মানে অ্যাকচুয়াল নাম্বার জানা যায়। অ্যাকচুয়াল নাম্বার আমরা আণবিক সংকেত থেকে জানতে পারি, কিন্তু স্থূল সংকেত থেকে জানতে পারি না। তো স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে সম্পর্ক কী? তাহলে স্থূল সংকেত আর আণবিক সংকেতের মধ্যে সম্পর্ক আমরা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবো। দেখো, স্থূল সংকেতের এর সাথে 6 যদি গুণ করি তাহলে 6টা কার্বন আসবে, হাইড্রোজেন আসবে 12টা, আর অক্সিজেন আসবে 6টা। তাহলে কি বোঝাচ্ছে? যে CH2O হোল n বা ইন্টু n ইজ ইকুয়াল টু C6H12O6, যেখানে n ইজ ইকুয়াল টু হচ্ছে 6। স্থূল সংকেত ইন্টু n ইজ ইকুয়াল টু আণবিক সংকেত। এটা হলো স্থূল সংকেত এবং আণবিক সংকেত, তার মধ্যে সম্পর্ক। তাহলে যে কোনো স্থূল সংকেত যদি আমি জানি তার সাথে n গুণ করলে আমরা আণবিক সংকেত পাবো, যেখানে n হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা যার মান 1 2 3 4 5 6 এইভাবে হতে পারে।
বা আণবিক সংকেত আমার জানা থাকলে সেখান থেকে আমি স্থূল সংকেত বের করতে পারবো যদি এন এর মানটা আমার জানা থাকে। তো এটাই হলো স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে সম্পর্ক। এবার আমরা দেখব নেক্সট স্লাইডে যে যৌগের স্থূল সংকেত কিভাবে নির্ণয় করে এবং তারপরে আমরা দেখব যে যৌগের আণবিক সংকেত বা কিভাবে নির্ণয় করে। স্থূল সংকেত কিভাবে নির্ণয় করে, ধরা যাক এ এবং বি যুক্ত হয়ে একটি যৌগ তৈরি করে এ বি, এবং এই যৌগে এ এর শতকরা সংযুক্তি হচ্ছে x% আর বি এর হচ্ছে y%। এটা দেয়া রয়েছে, আর দেয়া রয়েছে এ এর পারমাণবিক ওজন হচ্ছে এ স্মল এ এবং বি এর পারমাণবিক ওজন হচ্ছে স্মল বি। আর আমরা ধরে নিলাম যে এ বি যে যৌগটি তৈরি হয়েছে তার আণবিক ওজন হচ্ছে ক্যাপিটাল এম। তো এখানে শতকরা সংযুক্তি থেকে আমরা লিখতে পারি, যেহেতু এ এর শতকরা সংযুক্তি x, তাহলে আমরা বলতে পারি যে 100 ভাগে এ আছে x ভাগ, তাহলে 1 ভাগে কত আছে, 1 ভাগে x ডিভাইডেড বাই 100। আর এই যে আণবিক ভর ক্যাপিটাল এম এত ভাগে রয়েছে, কত হবে x ইন্টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই 100। একই রকমভাবে বি এর ক্ষেত্রে আমরা বের করতে পারি যে 100 ভাগে বি থাকে y ভাগ, তাহলে আমার m ভাগে কত থাকবে, m ভাগে বি থাকবে y ইন্টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই 100। তাহলে আমরা বের করলাম যে এর আণবিক ভরের যে পরিমাণ, সেই পরিমাণে এত পরিমাণ এ আছে এবং এত পরিমাণ বি আছে। এখন যেহেতু এখানে এ এবং বি এর পারমাণবিক ওজন দিয়ে দিয়েছে, তাই আমরা এই এত পরিমাণে কতগুলো এ পরমাণু আছে সেটা বের করতে পারবো, বা এত পরিমাণে কতগুলো বি পরমাণু আছে সেটা বের করতে পারবো। ঠিক আছে, তো আমরা প্রথমে বের করেছি কি যে আণবিক ওজনের মধ্যে কতটা পরিমাণ এ আছে সেটা বের করেছি, আর বের করেছি কি কতটা পরিমাণ বি আছে। এইবার যদি আমি এই পরিমাণটাকে স্মল এ দিয়ে ডিভাইড করি, তাহলে আমি কি পাবো, কতগুলো এ পরমাণু আছে। আর যদি এই পরিমাণটাকে স্মল বি দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাবো, যে কতগুলো বি পরমাণু আছে। তাহলে আমি যদি বের করতে চাই যে এ পরমাণুর সংখ্যার সমান এ পরমাণুর সংখ্যা সমান সমান কত হবে, এম এক্স বাই 100, আর এটাকে ডিভাইড যদি করি আমি এ দিয়ে, তাহলে আমি লিখতে পারি 1/a। আর একই রকমভাবে বি এর ক্ষেত্রে পরমাণুর সংখ্যা সমান সমান কি লিখতে পারি, my/100 ইন্টু 1/b। তাহলে আমি পেয়ে গেলাম যে এই যে যৌগটি রয়েছে তার মধ্যে এ পরমাণুর সংখ্যা কত আর বি পরমাণুর সংখ্যা কত। তাহলে এ পরমাণুর সংখ্যা আর বি পরমাণুর সংখ্যা এর যদি অনুপাত নিই, তাহলে এ পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই বি পরমাণুর সংখ্যা সমান সমান আমি কি লিখতে পারি, mx/100 ইন্টু এ ইজ টু my আমি এখান থেকে পেয়ে যাচ্ছি my ডিভাইডেড বাই 100 ইন্টু বি। তো এখানে আমার m কাটা যাবে, 100 কাটা যাবে, কি পড়ে থাকবে, x/a ইজ টু y/b। অর্থাৎ আমি লিখতে পারি যে এ পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই বি পরমাণুর সংখ্যা ইজ ইকুয়াল টু কি লিখছি, এ এর শতকরা সংযুতি ডিভাইডেড বাই এ এর পারমাণবিক ওজন ইজ টু বি এর শতকরা সংযুক্তি ডিভাইডেড বাই বি এর পারমাণবিক ওজন। তাহলে এখান থেকে আমি এই যে এ ডিভাইডেড বাই বি, এটা আমি যেটা বের করেছিলাম, এখান থেকে আমি কি বের করতে পারি, স্থূল সংকেত নির্ণয় করতে পারি। কেন আগের স্লাইডেই আমরা দেখলাম যে কোনো যৌগে যে পরিমাণ কোনো উপাদান মৌল রয়েছে তাদের লঘিষ্ঠ সংখ্যার অনুপাতটাই হচ্ছে স্থূল সংকেত। তাহলে এ পরমাণুর সংখ্যা আর বি পরমাণুর সংখ্যা যে অনুপাতটা আমরা পেলাম x/a y/b,
এই অনুপাত থেকে আমরা ওই যৌগটির স্থূল সংকেত নির্ণয় করতে পারবো। তাহলে এইভাবে আমরা যদি কোনো যৌগে উপাদান মৌলগুলির শতকরা সংযুতি এবং পারমাণবিক ওজন জানতে পারি, তাহলে আমরা স্থূল সংকেতও নির্ণয় করতে পারব। স্থূল সংকেত নির্ণয় করার জন্য কোনো একটি যৌগ এ বি এর ক্ষেত্রে এ পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই বি পরমাণুর সংখ্যা ইজ ইকুয়াল টু এ এর শতকরা সংযুতি ডিভাইডেড বাই এ এর পারমাণবিক ওজন ইজ টু বি এর শতকরা সংযুতি ডিভাইডেড বাই বি এর পারমাণবিক ওজন। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা স্থূল সংকেত নির্ণয় করতে পারি যদি ধরে নিই। তাহলে স্থূল সংকেত যেটা আমরা পেলাম, সেখানে যে পরমাণুগুলো থাকে সেই পরমাণুগুলোর ভরের যোগফল করলে আমরা পাবো স্থূল সংকেত ওজন। তাহলে স্থূল সংকেত আমরা পেলে সেখান থেকে আমরা পেলাম স্থূল সংকেত ওজন। আর এদিকে আমরা যৌগের আণবিক ওজন পেতে পারি। যৌগের আণবিক ওজন কিভাবে পাবো? আমরা জানি ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু 2 ইন্টু ডি, যেখানে ডি হচ্ছে বাষ্প ঘনত্ব আর এম হলো আণবিক ওজন। তাহলে বাষ্প ঘনত্বের মান আমার জানা থাকলে আমরা যৌগের আণবিক ওজন বের করতে পারবো। যৌগের আণবিক ওজন যদি বের করা থাকে এবং যৌগের স্থূল সংকেত ওজন যদি বের করতে পারি, তাহলে এন এর মান আমরা পেয়ে যাব। এন সমান সমান তখন কি হবে? যৌগের আণবিক ওজন ডিভাইডেড বাই স্থূল সংকেত ওজন, অর্থাৎ ক্যাপিটাল এম ডিভাইডেড বাই যদি স্থূল সংকেত ওজনকে যদি আমরা এম ড্যাশ ধরি, তাহলে এখান থেকে আমরা এন এর মান পেয়ে যাব। যখনই আমরা এন এর মান পেয়ে গেলাম, তখন স্থূল সংকেতের সাথে এনটা গুণ করে দিলে আমরা আণবিক সংকেত পেয়ে যাব। তো এইভাবে আমরা স্থূল সংকেতের সাহায্যেই আণবিক সংকেতের মান বা আণবিক সংকেত নির্ণয় করতে পারি। তো কয়েকটি গাণিতিক উদাহরণ আমরা দেখব। আমরা আগের স্লাইডে যে সম্পর্কগুলো দেখলাম সেই সম্পর্কগুলোই কাজে লাগিয়ে এই গাণিতিক উদাহরণগুলো সমাধান করা যায়। তো প্রথম কোশ্চেনে কি বলছে যে কার্বন, হাইড্রোজেন ও ক্লোরিন সমন্বিত একটি যৌগে 10.04% কার্বন, 89.12% ক্লোরিন বর্তমান। যৌগটির বাষ্প ঘনত্ব দেয়া আছে 59.75। এর আণবিক সংকেত নির্ণয় করতে বলেছে। তো প্রথমেই আমার কার্বন, হাইড্রোজেন ও ক্লোরিন এদের পরমাণু সংখ্যা বের করতে হবে। কিন্তু এখানে হাইড্রোজেনের শতকরা ভাগটা দেয়া নেই, তাহলে আমরা বের করে নেব। তাহলে হাইড্রোজেনের পরিমাণ বা হাইড্রোজেন এর ভাগ সমান সমান আমি লিখতে পারি 100 মাইনাস 10.04 প্লাস 89.12 সমান সমান আমি লিখতে পারি এটা 0.84। তোমরা এটা যোগ বিয়োগ করলেই বোঝা যায় যে এটা সমান সমান আমরা পাই 0.84 এত শতাংশ। এবার আমরা একটি সম্পর্ক পড়েছিলাম যে শতকরা সংযুতি যদি দেয়া থাকে এবং তাদের পারমাণবিক সংখ্যা যদি আমাদের জানা থাকে, তাহলে সেখান থেকে আমরা তাদের অনুপাত বের করতে পারি, যেটা আমি আগের স্লাইডে দেখেছিলাম যে a বাই বি ইজ ইকুয়াল টু এক্স বাই এ ইজ টু ওয়াই বাই বি। এই সম্পর্ক আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি কার্বন, হাইড্রোজেন এবং ক্লোরিন, কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু ক্লোরিন যদি আমরা বের করতে চাই, তাহলে সমান সমান আমরা লিখতে পারি কার্বনের শতকরা সংযুতি কত? কার্বনের শতকরা সংযুতি হচ্ছে 10.04। কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12 ইজ টু হাইড্রোজেনের শতকরা হচ্ছে 0.84, এটা যেটা বের করলাম, ডিভাইডেড বাই 1 ইজ টু ক্লোরিনের ক্ষেত্রে 89.12 ডিভাইডেড বাই 35.5। 35.5 হলো ক্লোরিনের গ্রাম পারমাণবিক ভর। তো এটাকে যদি ভাঙা যায় আমরা পাই 0.836। এটা ক্যালকুলেটরে করলে আমরা পাই 0.836 ইজ টু 0.84 ইজ টু 2.5 অ্যাপ্রক্সিমেটলি 510। তো এখান থেকে যেহেতু এটা অ্যাপ্রক্সিমেটলি 1, আমরা এটাকে 1 লিখতে পারি, এটাও অ্যাপ্রক্সিমেটলি 1, এটা আমরা 1 লিখতে পারি, আর এইটাকে লিখতে পারি 3। যেহেতু 2.5 এর বেশি হয়ে গেছে, তো আমরা এটা 3 লিখতে পারি। তাহলে আমরা অনুপাতটা পেয়ে গেলাম। আমরা অনুপাতটা পেলাম মানে আমরা এখান থেকে স্থূল সংকেতটা পেয়ে গেলাম। তাহলে স্থূল সংকেত কত হচ্ছে?
স্থূল সংকেতে রয়েছে একটা কার্বন, একটা হাইড্রোজেন আর 3টে ক্লোরিন। তাহলে স্থূল সংকেত আমরা লিখতে পারি CH Cl3। তাহলে এটা হলো স্থূল সংকেত। এখন আণবিক সংকেত সমান সমান আমরা কি লিখতে পারি? আণবিক সংকেত সমান সমান আমরা লিখতে পারি CH Cl3 n, যেখানে n এর মান 1 2 3। এখন আমাদের এই n এর মান বের করতে হবে। তো n এর মান আমরা কিভাবে বের করব? n এর মান আমরা আগের স্লাইডে দেখেছিলাম যে আণবিক সংকেত সমান সমান যেমন আমরা লিখছি স্থূল সংকেত ইন্টু n, তেমনি আমরা লিখতে পারি যে আণবিক ওজন ইজ ইকুয়াল টু স্থূল সংকেত ওজন ইন্টু n। তাহলে আমরা এক সংক্ষেপে যদি লিখি যে আণবিক ওজন ইজ ইকুয়াল টু স্থূল সংকেত ওজন ইন্টু n, তাহলে আণবিক ওজন আমরা কিভাবে পাবো? আণবিক ওজন আমরা পাবো আবার আণবিক ওজন সমান সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব বা ডি। এখন বাষ্প ঘনত্ব আমাদের দেয়া রয়েছে, সুতরাং আমরা এটা সমান সমান এটা লিখতেই পারি। আর স্থূল সংকেত ওজন আমরা এখান থেকে পাবো CH Cl3। তাহলে CH কার্বন মানে হচ্ছে 12, তাহলে 12 প্লাস 1 প্লাস ক্লোরিন হচ্ছে 35.5 ইন্টু 3, তাহলে কত হবে? 35.5 ইন্টু করলে হচ্ছে 106 ইন্টু 106.5 ইন্টু n। তো এইটা সমান সমান আমরা লিখতে পারি n সমান সমান, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু ডি এর মান হচ্ছে 59.75 ডিভাইডেড বাই এই পুরো অংশটা লিখতে হবে 13 প্লাস 106.5। 2 ইন্টু 59.75 কত হবে? 50 দুগুণে 100 আর 9 দুগুণে 18, মানে 118, আর 0.75 ইন্টু 2 করলে হয় 1.5, তাহলে 119.5, আর নিচে হবে 13 প্লাস 106.5 মানে হচ্ছে 109.5। তো এখান থেকে আমরা n সমান সমান ক্যালকুলেট করলে দেখবে এখান থেকে আমরা পাবো n সমান সমান 1। তো n সমান সমান যদি আমরা 1 পাই তাহলে এখানেও n সমান সমান হবে 1। তাহলে আমরা বলতে পারি আণবিক সংকেত স্থূল সংকেতের সমান হবে, অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে আণবিক সংকেত হবে CH Cl3, যেটা কিনা স্থূল সংকেত।